হ্যালো, ওয়েলকাম টু ইউর নিউ বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউব। গত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম জড়তা কি, বল কি, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র এবং ভরবেগ, আর সাথে কতগুলো ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। এই লেকচারে আমরা ভরবেগ এবং নিউটনের দ্বিতীয় সূত্র হালকা একটু রিকিপ করে নিব, সেই সাথে আমরা কমপ্লিট করব ঘাত বল এবং বলের ঘাত, আর কতগুলো ম্যাথ প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখি ভরবেগ। ভরবেগ ভরবেগকে টি দ্বারা প্রকাশ করা হয়। তো ভরবেগ কি? ধরো একটা বস্তু দেওয়া আছে এখানে, আর এই বস্তুটার ভর মনে করো এম, আর এই বস্তুটা সামনের দিকে বি বেগে গতিশীল। তাহলে এম ভরের একটা বস্তু বি বেগে গতিশীল, বস্তুরই ভরবেগ কি হবে? তো নাম শুনেই বোঝা যাচ্ছে না। ভর বেগ পি সমান হবে এম ইন্টু বি, অর্থাৎ ভরবেগ হচ্ছে বস্তুর ভর আর বেগের গুণফল। তাহলে কোনো বস্তুর ভরবেগ বলতে বোঝায় যদি বস্তুর ভর দেওয়া থাকে আর বেগ দেওয়া থাকে, ভর এবং বেগের গুণফল হচ্ছে বস্তুর ভরবেগ। যেমন ধরো একটা বস্তু দেওয়া আছে এখানে, এই বস্তুর ভর মনে করো 10 কেজি, আর বস্তুটা সামনের দিকে গতিশীল কত বেগে? মনে করো এখানে 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তাহলে বস্তুর ভরবেগ কত হবে? ভরবেগ হবে এম ইন্টু বি। এম এর মান কত? এম এর মান 10, আর বি এর মান হচ্ছে এখানের মধ্যে 20। তাহলে ভরবেগ আসবে এখানে 200। একক কি হবে জানি না, তো এখানে ধরো যে একক হচ্ছে ইউনিট, মানে কিছু একটা তো একক হবে, তো আমরা বলে দিচ্ছি এখানে এত ইউনিট ভরবেগ। তো একক আমরা পরে দেখছি। তো এখানে ভরবেগ হচ্ছে বস্তুর ভর আর বেগের গুণফল। যদি বস্তুর ভর আর বেগ জানা থাকে আমরা অবশ্যই কি করতে পারবো? বস্তুর ভরবেগ বের করতে পারবো। তো এখানের মধ্যে বেগ তো একটা ভেক্টর রাশি না, বেগ একটা ভেক্টর রাশি। তো বেগ যদি ভেক্টর রাশি হয়, আর অন্যদিকে এম হচ্ছে কি রাশি? একটা এম হচ্ছে একটা স্কেলার রাশি। আর পি সমান আমরা জানি এম ভি। তো ভি যদি ভেক্টর রাশি হয় তাহলে পিও কি রাশি হবে? পিও একটা ভেক্টর রাশি, এম তো একটা স্কেলার রাশি। তো একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশি গুণ করলে কি আসে যায়? তো এখানের মধ্যে পি হচ্ছে একটা ভেক্টর রাশি, পি একটা ভেক্টর রাশি। তাহলে ভরবেগ স্কেলার রাশি না, ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন? কারণ এখানে এটা ডিপেন্ড করে বি এর উপরে আর এম এর উপরে। এম স্কেলার রাশি, বি কিন্তু ভেক্টর রাশি। তো একটা ভেক্টর রাশির সাথে যখন একটা স্কেলার রাশি গুণ করা হয় তখন ভেক্টর রাশিটা ভেক্টর রাশিই থাকে। তাহলে এই পাশে তো পুরোটা ভেক্টর রাশি, অতএব পিও একটা ভেক্টর রাশি। তো এখন এই যে পি, যেটা পি এর ইউনিট কি হবে আর মাত্রা কি হবে? প্রত্যেকটা রাশির একটা একক থাকে আর একটা মাত্রা থাকে। তো যদি আমরা ওই রাশির সূত্র জানি তাহলে সেখান থেকে আমরা ওই রাশির মাত্রাও বের করতে পারবো, এককও বের করতে পারবো। তো এখন চলো যে পি এর মাত্রাটা বের করে নিই। আগে এককটা বের করি, যে ইউনিট আমরা এসআই ইউনিট দেখব, এসআই একক। আমরা জানি যে পি ইজ ইকুয়াল কত? এম ইন্টু ভি। তো এখানে আমরা এম এর একক জানি, এম এর একক হচ্ছে এখানের মধ্যে কেজি, এসআই ইউনিট। আর বি এর একক আমরা জানি, বি এর একক হচ্ছে এখানে মিটার/সেকেন্ড। যদি বি এর একক নাও জানতাম, ভি কে আমরা মৌলিক রাশিতে কনভার্ট করে তারপর আমরা বি এর একক বের করতাম। এখন বলতে পারো মৌলিক রাশি কি? তো মৌলিক রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। যেমন তোমরা দৈর্ঘ্যের কথা চিন্তা করো। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি মৌলিক রাশি নাকি একটা যৌগিক রাশি বা উদ্ভূত রাশি? আবার মনে করো ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এখন এটা মৌলিক রাশি নাকি এটা মৌলিক রাশি, এটা যৌগিক রাশি নাকি এটা যৌগিক রাশি? এই দুইটার মধ্যে কোনটা মৌলিক আর কোনটা যৌগিক বা উদ্ভূত রাশি? তো মৌলিক রাশি যেগুলো অন্য কারোর উপর নির্ভর করে না। যেমন তোমাকে বলা হলো যে এই মার্কারের দৈর্ঘ্যটা মেপে দাও, তাহলে তুমি কিভাবে মাপবা? তুমি একটা স্কেল নিবা, স্কেল নিয়ে এই দৈর্ঘ্যটা মাপবা। তো দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে, দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে তুমি কি অন্য কারো সাহায্য নিচ্ছ? তুমি ডিরেক্টলি মেজার করে মাপতে পারছো? তো দৈর্ঘ্য যেহেতু অন্য কারোর উপর নির্ভর করে না, দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি, মৌলিক রাশি। আর একটু ক্ষেত্রফলের কথা চিন্তা করো তো। ধরো তোমার কাছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা একটা আয়তক্ষেত্র। তোমাকে বলা হয়েছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। তুমি কি কাজ করবা? প্রথমে এই দৈর্ঘ্যটা বের করবা, তারপর এই দৈর্ঘ্যটা বের করবা, তারপর তুমি ক্ষেত্রফল সমান কি বলবা? ক্ষেত্রফল। এটাকে আমরা বলি দৈর্ঘ্য।
ধরো এটা হচ্ছে এখানে এ, আর এটাকে আমরা বলি প্রস্থ, আর ধরো এটা হচ্ছে বি। এখন প্রস্থ তো এক প্রকার দৈর্ঘ্য না, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা মাপার জন্য তুমি ডিরেক্ট স্কেল দিয়েই মাপছো, তুমি অন্য কারো সাহায্য নিচ্ছ না। বাট যখন তুমি ক্ষেত্রফল মেজার করবা, তুমি কি বলবা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দেখো তো ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অতএব ক্ষেত্রফল হচ্ছে একটা উদ্ভূত রাশি। ক্ষেত্রফল কার থেকে উদ্ভূত করতে পারি আমরা? কার থেকে ক্ষেত্রফলকে ডিরাইভ করতে পারি? আমরা দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলকে ডিরাইভ করতে পারি। তো দৈর্ঘ্যের একক তো আমরা জানি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর ক্ষেত্রফলের একক আসবে এখান থেকে আসবে মিটার, এখান থেকেও আসবে মিটার। তো মিটার মিটার গুণ করলে আসবে মিটার স্কোয়ার। তো সিমিলারলি আয়তন, আয়তনের কি রাশি? একটা যৌগিক রাশি বা উদ্ভূত রাশি। তো আয়তন আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, প্রস্থও একটা দৈর্ঘ্য, উচ্চতাও এক প্রকার দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। তো মৌলিক রাশি হচ্ছে সেগুলো যেগুলো অন্য কারোর উপর নির্ভর করে না, আর যৌগিক রাশি হচ্ছে যেগুলো অন্য কারোর উপর নির্ভর করে, মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়। তো এখানে যদি আমরা বি এর একক নাও জানতাম, তাহলে আমরা কি করতাম? বি কে মৌলিক রাশিতে কনভার্ট করতাম। তাহলে বি এর মৌলিক ফর্মটা কি? আমরা বি সমান কি জানি? যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। তো এখান থেকে এটা কি আমাদের কাছে? দূরত্ব, আর দূরত্বের একক কি? মিটার। আর এটা হচ্ছে টাইম, টাইমের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বি এর একক আসতো মিটার পার সেকেন্ড। তো এখানে আসি, চলো এখানে আমাদের কাছে কি বের করতে হবে? পি এর একক বের করতে হবে। তো আমরা যদি এম এর এসআই একক জানি, আমরা এম এর এসআই একক হচ্ছে এখানের মধ্যে কেজি, আর বি এর এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে পি এর এসআই একক আসবে কেজি মিটার পার সেকেন্ড। তো তোমরা চাইলে এখন এখানে বসিয়ে দিতে পারো যে 200 কেজি মিটার পার সেকেন্ড। তো একক তো আমরা জানলাম, এখন দেখি মাত্রা আমরা কিভাবে বের করব। তো ডাইমেনশন বা মাত্রা, ডাইমেনশন, ডাইমেনশন আমরা কিভাবে বের করব? সিমিলারলি আমরা যার ডাইমেনশন বের করব তাকে মৌলিক রাশিতে কনভার্ট করে নিব। মৌলিক রাশিতে কনভার্ট করা ছাড়াও করা যায় যদি তুমি করতে পারো। তো প্রথমে আমরা মৌলিক রাশি থেকেই বের করি। আমরা পি সমান কত জানি? পি সমান জানি এম বি। তো এম এখানে কি রাশি? এম হচ্ছে একটা মৌলিক রাশি, আর এম হচ্ছে কি? ভর না ম্যাস। তো এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে m1। আর বি, বি এর মাত্রা কি? তো বি তো মৌলিক রাশি না, তো যদি মৌলিক রাশিতে কনভার্ট করতাম তাহলে বি আসতো এখানের মধ্যে ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, অর্থাৎ সরণ আর এখানে টাইম। তো সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে L1। আর টাইমের মাত্রা কি? টাইম বা সময়ের মাত্রা হচ্ছে এখানে T1। তো এখান থেকে আমরা বি এর মাত্রা কত বলতে পারি? বি এর মাত্রা হচ্ছে যে এখানে L ডিভাইডেড বাই টি। তো এখান থেকে আমরা লিখতে পারি L T ইনভার্স 1। তো যদি আমরা বি এর মাত্রা জানি তাহলে আমাদের কি করতে হবে না, আর মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে না। তাহলে পি এর মাত্রা এখানে আসবে, এম এর মাত্রা হচ্ছে এখানের মধ্যে এম, আর বি এর মাত্রা হচ্ছে L T ইনভার্স 1। এই ছিল তোমাদের কাছে ভরবেগ, ভরবেগের এসআই ইউনিট আর ভরবেগের মাত্রা। তো যেহেতু ভরবেগ সম্পর্কে হালকা পাতলা জানতেই পেরেছি, তাহলে চলো কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি। কোয়েশ্চেন নাম্বার 1, ধরো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর মনে করো এখানে 5 কেজি, আর বস্তুটা সামনের দিকে v সমান 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে বস্তুর ভরবেগ কত হবে? আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই। ভরবেগ সমান আমরা জানি p ইকুয়াল m ইন্টু v। তো এখান থেকে ভরবেগ আসবে, m এর মান হচ্ছে 5 আর v এর মান হচ্ছে 10। তো ভরবেগ আসবে এখানে 50 আর একক হবে কেজি মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 2, ধরো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর মনে করে এখানে 10 কেজি, আর বস্তু ইনিশিয়াল অবস্থায় ওর বেগ ছিল 0, আর বস্তুটা সামনের দিকে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো কোয়েশ্চেন হচ্ছে যে আদি অবস্থায় 2 সেকেন্ড পরে এবং 3 সেকেন্ড পরে বস্তুর ভরবেগ কত? 3 সেকেন্ড পরে বস্তুর ভরবেগ কত? তো চল আমরা এটা সলভ করি।
এখন দেখো, যদি আমরা আদি অবস্থায় ভরবেগ জানি, 2 সেকেন্ড পরে বস্তুর ভরবেগ জানি, 3 সেকেন্ড পরে বস্তুর ভরবেগ জানি, তাহলে আমরা অবশ্যই ভরবেগ বের করতে পারবো। কারণ এখানে বস্তুর কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। শুধুমাত্র আমাদের কি প্রয়োজন, বেগই প্রয়োজন। তাহলে চলো আমরা বেগটাই বের করে নিই। তো প্রাথমিক অবস্থায় যখন আদি অবস্থায় আছে বস্তু, তখন তো বস্তু স্থির অবস্থায় আছে না আদিতে। এই যে দেখো, একেবারে প্রাথমিক অবস্থায় বস্তুর বেগ কত, বস্তুর বেগ হচ্ছে 0। তাহলে বস্তুর বেগ প্রাথমিক অবস্থায় 0 আর ভর হচ্ছে এখানে 10 কেজি। তাহলে বস্তুর ভরবেগ হবে আদি অবস্থায়, এটাকে মনে করে ইনিশিয়াল অবস্থা দিলাম, এটা আসবে m ইন্টু ভি, আর বি হচ্ছে ইনিশিয়াল বেগ। তাহলে এখানে m এর মান হচ্ছে 10, বি এর মান 0, তো ভরবেগ আসবে 0। তারপর যখন 2 সেকেন্ড পরে বের করব, আমাদের 2 সেকেন্ডের কি দরকার, 2 সেকেন্ড পরে বেগটা জানা উচিত আমাদের। যদি বেগটা জানতে পারি, আমরা কি বের করতে পারবো, ভরবেগটা বের করতে পারবো। তো চলো আমরা এটা সলভ করি যে 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে। বস্তু এখানে কত ত্বরণে আছে, বস্তু এখানে 5 মিটার পার সেকেন্ড বেগে ত্বরণে আছে, সরি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি যে v ইকুয়াল কত, u প্লাস at। এখানে আদি বেগ তো 0, তাহলে আমরা লিখতে পারি v ইকুয়াল at। যেহেতু 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, তো 2 সেকেন্ড পরে বস্তুর বেগটা মনে করো v2, আর v2 হবে এখানে at, এর মান হচ্ছে এখানে 5 আর টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে বস্তুর বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। তো 2 সেকেন্ড পরে বস্তুর ভরবেগ কত হবে, তো 2 সেকেন্ড পরে বস্তুর ভর কিন্তু আগের মতো 10 কেজি থাকবে। 2 সেকেন্ড পরে বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো বস্তুর ভরবেগ হবে এখানে m ইন্টু ভি, m এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 10, তো এখানে ভরবেগ আসবে 100 কেজি মিটার পার সেকেন্ড। তারপর আমাদের বের করতে হবে 3 সেকেন্ড পরে। তো 3 সেকেন্ড পরে যদি বের করতে যাই, তাহলে যদি আমরা 3 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে তা জানি, তাহলে ভরবেগ বের করতে পারবো। তো বস্তুর ত্বরণ এখনো কত, 5 মিটার পার সেকেন্ড, আর বস্তুর বেগটা, আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে এখানে 0। আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই, v ইকুয়াল u প্লাস at। আদি বেগ যেহেতু 0, আমরা লিখতে পারি v ইকুয়াল at। এর মান কত, এর মান হচ্ছে 5, t এর মান হচ্ছে এখানে 3, তো v সমান আসবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরে বস্তুর ভর জানা আছে 10 কেজি, আর বস্তুর বেগও জানা আছে যে v সমান হবে এখানে 15 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর ভরবেগ হবে m ইন্টু ভি, m এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 15। এখানে অ্যান্সার আসবে 150 কেজি মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 3, ধরো এটা হচ্ছে একটা 10তলা বিল্ডিং। এটা একটা 10তলা বিল্ডিং, 1 2 3 4 5 6 7 8 9 10। 10তলা বিল্ডিং এর মনে করো এখানে তুমি দাঁড়িয়ে আছো, আর মনে করো তোমার উপর ভূতে ভর করেছে। তো ওই যে করে না যে গ্রামে অনেক সময় ভূতে ভর করে, তো মনে করো তোমার উপর ভূতে ভর করেছে। তো ভর করার পর তুমি কি করলা, আপনা আপনি এখান থেকে লাফ দিলা। মানে তোমার কাছে কোনো কাম নাই, মনে করো ভূতে ভর করার পর তোমার মাথায় চিন্তা ভাবনা আসলো যে কি এই পৃথিবীতে থেকে আর লাভ কি, মরে যায়। কারণ যদি একটা ফিজিক্সের ম্যাথ সলভ করতে না পারি আর বেঁচে থেকে লাভ আছে, তাহলে চলো হয়তো তুমি মরার পর আবার জীবিত হয়ে হয়তো ফিজিক্সের ম্যাথগুলো করতে পারবে। তো চলো মনে করো যে তোমার ভর হচ্ছে এখানে 100 কেজি। ধরো তোমার ভর হচ্ছে এখানে 100 কেজি, অনেক মোটা সোটা মানুষ তুমি। তো কোয়েশ্চেন হচ্ছে যে 3 তলা এবং 7 তলায় তোমার ভরবেগ কত। কত হবে, তো একটা 10তলা বিল্ডিং থেকে তুমি লাফ দিলা, লাফ দেওয়ার পর বের করতে বলেছে যে 3 তলায়, একটা 10তলা বিল্ডিং থেকে তুমি লাফ দিলা। তো যখন তুমি লাফ দিবা, যখন তুমি পড়তে থাকবা, তো ওই অবস্থায় তোমার 3 তলায় বেগ কত হবে, সরি ভরবেগ কত হবে, আর 7 তলায় ভরবেগ কত হবে। তো চলো আমরা এটা সলভ করি। আর ধরো প্রত্যেক তলার উচ্চতা হচ্ছে 5 মিটার। তো এখন এই ম্যাথটা আমরা সলভ করি।
সলিউশন। একটা জিনিস চিন্তা করে দেখো তো, যখন তুমি এখান থেকে লাফ দিবা, তো ইনিশিয়াল অবস্থায় তোমার বেগ কত ছিল? 0 ছিল। তো 7 তলা কোথায়? 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, এখানে যখন তুমি থাকবা। আরেকটা হচ্ছে 1 2 3, এখানে যখন থাকবা তখন ভরবেগ বের করতে হবে। যদি এই অবস্থায়, এই যে 7 তলায় মনে করো বেগ হচ্ছে 7 আর 3 তলায় তোমার বেগ হচ্ছে 3, তোমার ভর জানা আছে এই অবস্থায় 100 কেজি, এখানেও তোমার ভর জানা আছে 100 কেজি। যদি 3 তলায় তোমার বেগ আর যখন 7 তলায় থাকবা তখনকার বেগ যদি আমরা জানি, তাহলে অবশ্যই কি করতে পারবো? আমরা ভরবেগটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে বেগ বের করা। যদি বেগটা বের করতে পারি, আমরা ভরবেগটা বের করতে পারবো। এখন দেখো, যখন তুমি এখান থেকে পড়বা, তো যখন 7 তলায়, আগে আমরা 7 তলায় বের করি যে 7 তলায় ভরবেগ, 7 তলায় আগে বেগটা বের করি, 7 তলায় বেগ। তো যখন এখান থেকে তুমি পড়া শুরু করবা, তো 7 তলায় আসলে তোমার বেগ কত হবে? তো দেখো তো এখানের মধ্যে, এটা মনে করো 7 তলা, আর 1 2 3 এখান থেকে তুমি পড়ছো, তো আদি বেগ তোমার 0, এখানে বেগটা আমি জানি না, ধরে নিচ্ছি এখানে বেগ হচ্ছে b7। এখন এই যে বিল্ডিং, যেটা বিল্ডিং এর নিচে তো পৃথিবী আছে না, তো তুমি কেন নিচের দিকে পড়বা? কারণ পৃথিবীর আকর্ষণ বলের কারণে। পৃথিবী তোমাকে কত বলে টানবে? Fg বলে। আর Fg বলের কারণে তোমার অভিকর্ষজ ত্বরণ হবে, g এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই উচ্চতা আমাদের কাছে জানা আছে না, যেহেতু প্রত্যেক তলা উচ্চতা 5 মিটার, তো তুমি এখানে কভার করবা 5 মিটার প্লাস 5 মিটার প্লাস 5 মিটার, তাহলে তোমার সরণ হবে এখানে কত? তোমার সরণ হবে এখানের মধ্যে 5 × 3, কারণ তুমি 3 তলা পর্যন্ত কভার করবা, তাহলে এখানে আসবে 15 মিটার। তোমার সরণ হচ্ছে এখানে 15 মিটার। তো আমাদের টার্গেট হচ্ছে তোমার বেগটা বের করা। তো বেগটা কিভাবে বের করব? তো আমরা তো ছোটবেলা সূত্র শিখে এসেছি না, যে ভি স্কোয়ার, এখনো শিখছি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আদিবেগ তো 0, আদিবেগটা এখানে 0 হয়ে গেলে ভি স্কোয়ার ইকুয়াল আসবে 2as। তোমরা একটা সূত্র শিখতা, মানে প্রায় সময় যখন ম্যাথ করো তোমরা একটা সূত্রের সাহায্যে ম্যাথ করো, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gs। আল্লাহর হস্তে এই সূত্রগুলো শিখিও না, কারণ একটা সিম্পল সূত্র একটা মনে রাখো না, একটা সূত্রের এতগুলো ফর্ম তোমরা কেন দাও? তো একটা ম্যাথ করার সময় তোমরা এক একটা ফর্ম মনে রাখো, তাহলে দেখা যাবে তোমরা 100টা ম্যাথ করছো আর 100টাই ফর্মই মনে রাখছো। এত কাজ করবা না, তো ঝামেলাও করবা না, একটাই মনে রাখবা, বাট বেসিক যেটা সেটাকে স্ট্রং করবা। যদি বেসিকটা স্ট্রং করো, তুমি 100 সূত্রকে 10টাতে কনভার্ট করতে পারবা। আর যদি বেসিক স্ট্রং না থাকে, তুমি 100 না 1000 সূত্র শেখার পরেও তুমি ম্যাথ করতে পারবা না। তো এখানের মধ্যে ভি স্কয়ার ইকুয়াল কত? 2as। তো প্রথম কথা হচ্ছে এখানের মধ্যে ভি যেটা, এটা একটা ভেক্টর রাশি না, ভি যেটা, এটা একটা ভেক্টর রাশি। আবার এস এটাও ভেক্টর রাশি, তারপর এ এটাও ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, যদি আমরা একটা দিক পজিটিভ ধরি, হুবহু তার বিপরীত দিক আমাদের নেগেটিভ ধরতে হবে। তো সিমিলারলি যদি উপরের দিক আমরা পজিটিভ ধরি, তো নিচের দিক আমাদের নেগেটিভ ধরতে হবে। আমরা চাইলে এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরতে পারবো, আমরা চাইলে এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট একটা দিক যদি আমরা নেগেটিভ ধরে নেই, তার বিপরীত দিক অবশ্যই কি ধরতে হবে? পজিটিভ ধরতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে উপরের দিকটা হচ্ছে পজিটিভ। কেন উপরের দিক পজিটিভ ধরছি? ওই যে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তোমরা এটাকে পজিটিভ ধরো আর এই সাইডকে নেগেটিভ, এটাকে উপরের দিকে পজিটিভ ধরো আর নিচের দিকে নেগেটিভ ধরো। তো ওইটার সাথে মিল রেখে আমরা কাজটা করছি। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট আমি এটা ফলো করি যে আমরা কাজ করি যে উপরের দিকটা পজিটিভ ধরি, তাহলে উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ। এখন দেখো তো, এই যে তোমার ত্বরণ যেটা, সেটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে এ যেটা, সেটা কি হবে? নেগেটিভ হবে। এখান থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, আর এর মানটা হচ্ছে -9.8। এর মান 9.80, বাট যেহেতু নিচের দিকে সেজন্য নেগেটিভ। এখান থেকে আমরা জানি এস এর মান কত? এস এর মান হচ্ছে 50। তো এখান থেকে অ্যান্সার আসবে কত? যে ভি স্কোয়ার সমান, নেগেটিভটা বাইরে নিয়ে আসি, যে 2 × 9.8 × 15। তো এখান থেকে ভি স্কোয়ার সমান আসবে √2 - 2 × 9.8 × 15। বাট যখন এভাবে ম্যাথ করতে যাবা, দেখবা যে অ্যান্সার 0, মানে অ্যান্সার আসবে না, তোমার ক্যালকুলেটর বলবে ম্যাথ এরর। এখন কেন ম্যাথ এরর বলবে? তুমি কি কোথাও রং করেছো?
তুমি তো কোথাও রং করো নাই, আসলে তুমি রং করেছো। ওই যে বললাম না তোমাদের স্ট্রংটা উইক, একটু চিন্তা ভাবনা স্ট্রং করতে হবে। তো এখানে তুমি রং করেছো, অনেক বড় একটা রং করেছো। তো চলো যে দেখে নেই কোথায় রং করেছো। তো আমার টার্গেট হচ্ছে তোমরা কোথায় রং করো, তোমাদের বেসিকটাকে স্ট্রং করা। আমার টার্গেট না যে এই ম্যাথটা সলভ করাই দেওয়া। যদি আমার ম্যাথটাকে সলভ করাই দেওয়ার টার্গেট থাকতো, এটাকে সলভ করতে বেশিক্ষণ লাগতো না, 2 থেকে 3 মিনিট লাগবে। বাট আমার টার্গেট হচ্ছে ওই একটা ম্যাথের মাধ্যমে তোমাদের বেসিক যেটা সেটাকে স্ট্রং করা। তাহলে চলো তোমরা কোথায় ভুল করছো সেই ভুলগুলো তোমাদেরকে দেখাই দিই। তুমি 10তলা বিল্ডিং থেকে নিচের দিকে পড়ছো, এটা হচ্ছে 7তলা, আর তোমার বিল্ডিং এর নিচে কি 8, অর্থাৎ তোমার বিল্ডিং 8 উপরে 8। এখন যখন তুমি এখান থেকে পড়ছো, যে তুমি নিচের দিকে পড়ছো, তো পৃথিবীর গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে না, সেজন্য তুমি জি এর মানটা কি ধরেছো, নেগেটিভ ধরেছো। জি এর মান নেগেটিভ ধরো নাই, জি এর মান পজিটিভ, তুমি জি কে নেগেটিভ ধরেছো। তোমার সরণ যেটা সেটা তো উপর থেকে নিচের দিকে না, তাহলে তোমার সরণটা কিভাবে পজিটিভ হলো? তোমার সরণও নেগেটিভ হওয়া উচিত ছিল না। তো এখানে তোমরা যেগুলো বসাও, এই যে তোমরা বি বসাও, এ বসাও, এস বসাও, এগুলো কি তোমরা মান বসাও? তোমরা এগুলো মান বসাও না, এগুলো তোমরা ভেক্টর রাশিটা বসাও। এখানে এস যেটা, তোমরা এস এর মান বসাও না, তোমরা এস এর ভেক্টর রাশি যেটা সেটা তোমরা এখানে বসাও। ভেক্টর রাশি বলতে মনে করো যে একজন লোক এইদিকে যাচ্ছে, কত মিটার যাচ্ছে, 10 মিটার, সরণ এদিকে 10 মিটার। আরেকজন লোক এদিকে যাচ্ছে, তাহলে সরণ কত হবে, -10 মিটার হবে। এখন তুমি যদি বলো যে এস এর মান কত, তো এস এর মান হচ্ছে যে এস এর মান, এস এর মান এখানে 10ই আসবে, বাট ওর সরণ এইদিকে 10 মিটার আর এইদিকে -10 মিটার। যদি শুধুমাত্র মানের কথা বলো, মান এদিকেও 10 মিটার এদিকেও 10 মিটার। এই যে সূত্র যেগুলো আছে সেখানের মধ্যে আমরা মান বসাই না, এখানে আমরা ওই ভেক্টর রাশিটাই বসাই। এখানে তোমার ভেক্টর রাশি যেটা সরণ ছিল সেটা তো নিচের দিকে ছিল, যেহেতু তুমি জি কে নেগেটিভ ধরেছো, তোমার কাছে এস যেটা সেটাও নেগেটিভ হওয়া উচিত ছিল না। অতএব তোমার এস যেটা, এটা তোমার কাছে হবে -15। এস এর মান তো 15, বাট ওই যে এস সরণ যেটা সেটা হচ্ছে -15, কারণ সেটা হচ্ছে নিচের দিকে। আমরা উপরের দিক পজিটিভ ধরেছি আর নিচের দিক নেগেটিভ ধরেছি। এখন তোমার আর কোনো ভুল হবে না। তো এখন চলো আমরা এটাকে সলভ করি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কত ছিল, 2as। তাহলে ভি স্কোয়ার আর 2 এর মান কত, -9.8, সরি এর মান না, এ সমান -9.8 আর এস সমান হচ্ছে -15। এখন এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তখন ভি স্কোয়ার সমান আসবে 2 × 9.8 × 15। তাহলে বি সমান আসবে √, এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, যে 2 × -9.8 × 15। এখন কেন প্লাস মাইনাস দিতে হবে, তাহলে চলো একটু দেখি ম্যাথমেটিক্যালি কেন প্লাস মাইনাস দিতে হবে। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে x² = 4। এখন এই ইকুয়েশনটা x এর কোন কোন মানের জন্য সঠিক হবে? যদি x এর মান 2 হয় তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে কিনা দেখো তো। x এর মান 2 হলে মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 2² = 4, তাহলে 4 = 4, কারণ 2 কে রুট করলে কত আসবে, 4 আসবে, তাহলে ইকুয়েশন স্যাটিসফাইড। আবার মনে করো x এর মান তুমি -2 নিয়েছো, তাহলে কি হবে, যে এখানে -2² = 4, আমি এখানে x এর মান -2 বসিয়ে দিয়েছি। আর আমরা জানি যে নেগেটিভ সংখ্যার উপর পাওয়ার যদি জোর হয় তাহলে অ্যান্সারটা পজিটিভ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি 2² = 4। এখান থেকে আমরা কত বলতে পারি, আমরা বলতে পারি যে এখানে 4 = 4, তাও ইকুয়েশনটা স্যাটিসফাইড না। দেখো তো x এর মান যদি -2 হয় তাও ইকুয়েশন স্যাটিসফাইড, x এর মান যদি +2 হয় তাও ইকুয়েশন স্যাটিসফাইড। এখন যখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করবা তখন তোমার অ্যান্সারটা কি আসা উচিত, শুধুমাত্র কি 4√4 = 2 আসা উচিত, তোমার দুইটা অ্যান্সার আসা উচিত না। সেজন্য এখানে প্লাস মাইনাস ইউজ করে দিবা, তার মানে হচ্ছে x এর মান +2 হতে পারে -2 হতে পারে। তো এখানের মধ্যে যে b এর মানটা +2 হতে পারে -2 হতে পারে। বাই দ্য ওয়ে এখানে বারবার b এর মান বলছি, আসলে এখানে b এর মান হবে না, এখানে b ভেক্টর হবে। তো b ভেক্টরের মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন দেখো যে b এর মানটা কি আমরা পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব, তাহলে এখানে 2 × 9.8 × 15, আরেকটা হচ্ছে -√2 × 9.8 × 15। এখন কি আমরা এটা নিব নাকি এটা নিব, আমরা কোনটা নিব, আমরা কি v ভেক্টরটা পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব, একটু চিন্তা করে দেখো তো। যখন তুমি নিচের দিকে পড়ছো তো এখানের মধ্যে তোমার b ভেক্টর কোন দিকে হবে, উপরের দিকে হবে নাকি নেগেটিভ দিকে হবে, b ভেক্টরটা তোমার নিচের দিকে হবে না। যেহেতু b ভেক্টর নিচের দিকে সেজন্য আমরা কোনটা নিব, আমরা এই নেগেটিভ মানটা নিব, আমরা পজিটিভ মানটা নিব না। বাই দ্য ওয়ে আবারও মান বলছি, এটা মান হবে না, b ভেক্টরটা আমরা
নেগেটিভ ভেক্টর নিব, পজিটিভ ভেক্টর নিব না, কারণ বি হচ্ছে একটা ভেক্টর রাশি, বি এর মান কিন্তু পজিটিভ, মান কখনো নেগেটিভ হতে পারে না। একটা ভেক্টর রাশি মান কখনোই নেগেটিভ হতে পারে না, একটা ভেক্টর রাশি মান অলওয়েজ পজিটিভ হয়। তো এখানে বি ভেক্টরটা আমরা পজিটিভ নিব না, বি ভেক্টরটা নিব নেগেটিভ, কারণ সরণ নিচের দিকে নেগেটিভ, বি ভেক্টর নিচের দিকে তাও নেগেটিভ, জি ভেক্টর নিচের দিকে অতএব জিও নেগেটিভ। তো এখানে ডি যেহেতু নিচের দিকে আমরা বি এর মান নেগেটিভটাই নিব, অতএব বি হচ্ছে এখানে B7 হচ্ছে B7 ইজ ইকুয়াল আসবে এখানে -√2 ইন্টু 9.8 ইন্টু 15। তো পি সমান কি হবে এখন, তাহলে 7 তলায় পি হবে এখানে m ইন্টু ভি, এম এর মান জানা আছে, এম এর মান হচ্ছে এখানে তোমার 100 কেজি, আর বি এর মান হচ্ছে -√2 ইন্টু 9.8 ইন্টু 15। তাহলে দেখো তো পি এর মানটা কি আসছে, সরি পি এর মান না, পি কি আসছে এখানে, পিও নেগেটিভ আসছে না এখানে, 9.8 ইন্টু 15। পি নেগেটিভ কেন, কারণ হচ্ছে পিও তো একটা ভেক্টর রাশি না, আমরা তো আগেই বলেছি যে পি একটা ভেক্টর রাশি, পি বি এর উপর ডিপেন্ড করে, যেহেতু বি নিচের দিকে পিও কি হবে, পিও নিচের দিকে হবে, আর আমরা তো নিচের দিকটাই নেগেটিভ ধরেছি না, যার কারণে পি এর মানটাও নেগেটিভ এসেছে। তো চলো এখন তো আমরা 7 তলা সলভ করেছি, এখন আমরা 3 তলায় সলভ করি। তো 3 তলায় কি হবে, এটা হচ্ছে তোমার বিল্ডিং, তাহলে 3 তলায় আসতে তোমার 7টা তলা কভার করতে হবে, 1 2 3 4 5 6 7, তোমার 7 তলা কভার করতে হবে। এখন তুমি এখান থেকে জাম্প দিচ্ছ না, এখান থেকে লাফ দিচ্ছ, তোমার আদিবেগ কত, আদিবেগ 0। তো যখন তুমি এখানে আসবা 3 তলায় আসবা, তোমার কিছু একটা তো বেগ হবে, আমি ধরে নিচ্ছি বেগটা হচ্ছে v3। যদি বেগটা জানি তাহলে আমরা কি করতে পারবো, ভরবেগ বের করতে পারবো অনায়াসে। তো আমরা চলো বেগটা বের করে নিই, আর আমরা জানি নিচে কে আছে, তোমাদের আর্থ সাহেব, মানে পৃথিবী সাহেব এখানের মধ্যে আছে, এটা হচ্ছে আর্থ। এখন তুমি যদি এখান থেকে 3 তলায় আসো, তোমার কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে, এখান থেকে 5 মিটার, এখান থেকে 5, এখান থেকে 5 5 5 5, তোমার 7 বার 5 কভার করতে হবে, কারণ তোমাকে 7টা তলা কভার করতে হবে। অতএব তোমার অতিক্রান্ত সরণ হবে নিচের দিকে কতটুকু, তো তোমার সরণ হচ্ছে যে 5 ইন্টু 7। তো এখানে আসবে তোমার কাছে 30, 5 7 35, 35 মিটার, এত মিটার তোমার সরণ। যেহেতু নিচের দিকে সেজন্য অবশ্যই নেগেটিভ ধরবো, তাহলে তোমার সরণটা হবে -35 নাকি +35, তোমার সরণ +35 না। যদি তুমি নিচের দিকটা পজিটিভ ধরতা তাহলে তোমার সরণ হতো +35, যেহেতু নিচের দিকটা আমরা নেগেটিভ ধরেছি সেজন্য তোমার এই অ্যান্সারটা আসবে, মানে সরণটা হবে, সেজন্য তোমার সরণটা হবে -35। তাহলে সরণ হচ্ছে -35, আর জি তো জানা আছে না, জি হচ্ছে -9.8, জি এর মান 9.8, বাট জি তো একটা ভেক্টর রাশি, তাও নিচের দিকে, সেজন্য জি হচ্ছে -9.8। আমরা কি জানি যে ভি ইকুয়াল বা ভি স্কোয়ার ইকুয়াল, সরি, আমরা কি জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0, আর ভি স্কোয়ার ইকুয়াল কত আসবে, 2as আসবে। এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার আর 2 এর মান হচ্ছে, সরি এর মান না, এ হচ্ছে -9.8 আর এস হচ্ছে -15। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো আমরা লিখতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 15, তাহলে ভি সমান আসবে +-√2 ইন্টু 9.8 ইন্টু 15। তো আশা করি বুঝে গেছো বি আমরা নেগেটিভ কেন নিব, কারণ এখানেও বি নিচের দিকে কাজ করছে। তো বি হবে -√2 ইন্টু 9.8 ইন্টু 15, অতএব বি হচ্ছে নেগেটিভ। যেহেতু বি আমাদের কাছে চলে এসেছে, এটা যেহেতু 3 তলায়, আমি 3 নাম দিয়ে দিচ্ছি, তাহলে ভরবেগ তো অবশ্যই বের করতে পারবো। ভরবেগ বের করা থেকে আর কি আসে যায়, এম ইন্টু ভি, এটা তো পানি ভাত না, তোমরা যে এই যে সকালে নাকি পান্তা ভাত খেলে আমার স্বাস্থ্যের জন্য ভালো, তো এই ধরনের যদি ম্যাথ করতে পারো পানি ভাতের মতো, তাহলে তোমাদের স্বাস্থ্যের জন্য না, তোমাদের ব্রেনের জন্য ভালো। তাহলে এখান থেকে কথা আমরা বলতে পারি P3 যেহেতু 3 তলায়, তো এখান থেকে আমরা লিখতে পারি এম এর মান হচ্ছে এখানে 100 কেজি, আর বি এর মান হচ্ছে -√2 ইন্টু 9.8 ইন্টু 15। বাই দ্য ওয়ে আমি কিন্তু বারবার বি এর মান বলছি, এখানে বি এর মান হবে না, এখানে বি ভেক্টর হবে। তো এখানে কত আসছে যে P3 ইজ ইকুয়াল -100√2 ইন্টু 9.8 ইন্টু 15। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিয়ে কথা আসে দেখিও।
তো এখানে পি নেগেটিভ কেন? তাও তোমার কাছে নিচের দিকেই কাজ করছে। যখন তুমি এইদিকে থাকবা, তুমি তোমার যেই বেগ সেটা নিচের দিকে, যেহেতু বেগ নিচের দিকে, তোমার মোমেন্টাম বা ভরবেগ কোন দিকে হবে? নিচের দিকে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ম্যাথগুলো যখন তোমরা করো, তো তোমরা প্রায় অনেক ধরনের মিস্টেক করে থাকো, প্লাস মাইনাস নিয়ে তোমরা ঝামেলা করে থাকো, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ কিছু বুঝো না, যার ফলে তোমরা কিছু কিছু ম্যাথের মধ্যে আন্দাজে তোমাদের অ্যান্সার চলে আসে, তোমরা স্যাটিসফাইড হয়ে যাও, বাট এতটা স্যাটিসফাইড হওয়া উচিত না। যখন একটা ম্যাথ করবা, ওই ম্যাথটা থেকে তুমি কি পাচ্ছ ওইটা বোঝার চেষ্টা করবা। যদি একটা ম্যাথ করে তুমি ফিল পাও, ম্যাথ করে তুমি বুঝো, তা মানে তুমি ফিজিক্স বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ি। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে, আর এই বস্তুর ভর মনে করো m, বস্তুটা সামনের দিকে b বেগে যাচ্ছে। যদি এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে বস্তুর বেগ কি থাকবে? বস্তুর বেগ সেম থাকবে, বস্তুর বেগটা কখনো চেঞ্জ হবে না। কারণ নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানি, যে যদি এফ নেট শূন্য হয়, অর্থাৎ কার্যকরী বল শূন্য হয়, তাহলে বস্তুর আদি বেগ যা, শেষ বেগ তা। তো এখানে তো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় নাই। যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর বেগ বাড়বে বা কমবে। যেমন মনে করো একটা বস্তু সামনের দিকে যাচ্ছে, কত বেগে? ভি বেগে। তুমি এই দিক থেকে বস্তুটার উপর বল প্রয়োগ করেছো, তাহলে কি হবে? বস্তু স্পিড বেড়ে যাবে। তো এখানে কি হবে? স্পিড তোমার আপ হবে। আবার মনে করো বস্তু এই দিকে যাচ্ছে, আর তুমি তার বিপরীত দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে? এখানে স্পিডটা ডাউন হয়ে যাবে, রাইট? তো স্পিড এখানে ডাউন হয়ে যাবে। তো যেহেতু এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, তাহলে বস্তুর বেগ কি থাকবে? সেম থাকবে। তো মনে করো কিছু সময় পর এখানে বস্তু চলে এসেছে, তো বস্তুর বেগ আগে যা ছিল এখনো তাই রয়েছে, কারণ কোনো বল প্রয়োগ করা হয় নাই। মনে করো ঠিক এই মুহূর্তে তুমি বস্তুর উপর একটা বল প্রয়োগ করেছো এফ। তো যেহেতু তুমি বল প্রয়োগ করেছো, তাহলে অবশ্যই বস্তুর কি হবে? বেগের পরিবর্তন হবে। তো মনে করো বেগের পরিবর্তন হয়ে বস্তু এখান থেকে যখন এখানে আসে, মনে করো টি পরিমাণ সময় লাগে। আমি এটাকে টি বলবো না, আমি এটাকে বলবো ডেল্টা টি। তো ডেল্টা টি কেন বলবো আমি একটু পরে বলছি। তো যেহেতু তুমি বল প্রয়োগ করেছো, যে টি সময় পর বস্তুর বেগটা এখানে বেড়ে গেছে, বেড়ে মনে করো এই বেগটা v2 হয়েছে। একটা কাজ করি, এটাকে আমরা বি নাম দেই, আর এটাকে আদিবেগ যেহেতু ইউ নাম দেই, এটাকেও আমরা ইউ নাম দিই। তাহলে বল প্রয়োগ করার পর বস্তু এখানে এসেছে, এখানে আসার পর আমি আমার বলটা কি করলাম? সরাই নিলাম। তো সরাই নেওয়ার পর যেহেতু বল এর উপর আর কোনো কার্যকরী বল নাই, তাহলে বস্তুর বেগ এরপর থেকে আর কি হবে না? চেঞ্জ হবে না। এরপর থেকে বস্তু সেম আগের বেগেই চলতে থাকবে, বি বেগেই চলতে থাকবে। তো আমার টার্গেট হচ্ছে এই পুরা সিনারিও এর মধ্যে এতটুকু। যদি আমি এতটুকু নিয়ে একটু অবজার্ভ করি, তাহলে কি দেখতে পাই দেখো তো। তো তার আগে বলে দিচ্ছি আমি টি ইউজ না করে ডেল্টা টি কেন ইউজ করেছি। ধরো এটা হচ্ছে একটা টাইমার। এখন টাইমারে যখন 3 সেকেন্ড, ঠিক তখনই তুমি ফোর্স অ্যাপ্লাই করা শুরু করেছো। আর টাইমারে যখন 7 সেকেন্ড, তখন তুমি এখান থেকে ফোর্সটা রিমুভ করে নিয়েছো। এখন আমাকে বলো যে টি এর মান কোনটা হবে এখানের মধ্যে? তোমার টি এর মান যেটা, এটা কি তোমার কাছে 3 সেকেন্ড হবে, বা টি এর মান তোমার কাছে এখানে 7 সেকেন্ড হবে? টি এর মান কোনটা হবে? আসলে টি এর মান এখানে 3 সেকেন্ডও হবে না, 7 সেকেন্ডও হবে না। এখানে টি বা ডেল্টা টি সেম জিনিসই মিন করে। টি যা মিন করে, ডেল্টা টিও সেম জিনিস মিন করে। এরা মিন করে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, অর্থাৎ তুমি কত সময় যাবত ফোর্স অ্যাপ্লাই করেছো। তো এখান থেকে তোমরা টি এর মান কিভাবে ক্যালকুলেট করবা? তোমরা বলবা যে 7 থেকে আমরা 3 বিয়োগ করে দিই। যদি 7 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে আসবে 4। তাহলে টি এর মান হচ্ছে এখানে 4, অথবা ডেল্টা টি এর মান হচ্ছে এখানে 4। তো টি ইউজ না করে ডেল্টা টি ইউজ করলে আমাদের লাভটা কোথায় সেটা দেখো। যদি আমি ডেল্টা টি ইউজ করি, তাহলে ডেল্টা টি মানে হচ্ছে পরিবর্তন, তার মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। কারণ আমরা জানি ডেল্টা মানে পরিবর্তন। তো ডেল্টা টি মানে হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তো টি ফাইনাল কত? টি ফাইনাল হচ্ছে 7 সেকেন্ড। আর টি ইনিশিয়াল কত ছিল? টি ইনিশিয়াল ছিল 3 সেকেন্ড। অতএব তোমার প্রয়োজনীয় সময় হচ্ছে এখানে 4 সেকেন্ড। আর এই কারণে আমরা ডেল্টা টি ইউজ করি। আর পরবর্তীতে যখন তোমরা আরো অ্যাডভান্স লেভেলে যাবা, তখন দেখবা যে ডেল্টা টি এর জায়গায় আমরা ডিটি ইউজ করি। এখন ডিটি কেন ইউজ করি সেটা আমরা পরে দেখব।
তো মাথায় রাখবা যে এখানে টি ইউজ করার চাইতে ডেল্টা টি ইউজ করাটা বেটার। আর যদি নাও ইউজ করতে চাও কোনো প্রবলেম নাই, বাট মাথায় রাখবা যে কি যে ডেল্টা টি যা মিন করে টি সেম জিনিস মিন করে, ওরা উভয়ই মিন করে প্রয়োজনীয় সময়। তো এখানে প্রয়োজনীয় সময় হচ্ছে 7 সেকেন্ড। তো চলো একটু এখানে আসি। তো আশা করি বুঝতে পেরেছো আমরা ডেল্টা টি কেন ইউজ করব, বিশেষ করে আমি ইউজ করব। তো তোমরা চাইলে টিও ইউজ করতে পারো, চাইলে ডেল্টা টিও ইউজ করতে পারো। তো দেখো যে এখানে বস্তুর আদিবেগ ছিল ইউ আর ভর ছিল এম। তো এই কাহিনীর এটা হচ্ছে আমার কাছে ইনিশিয়াল স্টেট বা আদি স্টেট, আদি অবস্থা, আর এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট বা শেষ অবস্থা, শেষ অবস্থা। তো আদি অবস্থায় বস্তুর একটা ভর দেওয়া আছে আর বস্তুর বেগ দেওয়া আছে। তাহলে এখানে বস্তুর আদি ভরবেগ কত হবে? তাহলে পি ইনিশিয়াল হবে এম ইন্টু ইউ। আর ফাইনাল অবস্থায় এর ভরবেগ কত হবে? ফাইনাল অবস্থায় এর ভরবেগ হবে পি ফাইনাল ইজ ইকুয়াল এম ইন্টু ভি। বস্তুর ভরবেগ দেওয়া আছে। আর বস্তুর ভরবেগ এখান থেকে এখানে আনতে কিছু পরিমাণ তো সময় প্রয়োজন হয়েছে না? তো তোমরা চাইলে সেটাকে টি বলতে পারো। আমি এখানে ডেল্টা টি বলছি, যে এখান থেকে এখানে আসতে ডেল্টা টি পরিমাণ সময় প্রয়োজন হয়েছে। তা আমি কি বলতে পারি এখানের মধ্যে, যে ডেল্টা টি সময়ে বস্তুর ভরবেগের কতটুকু পরিবর্তন হয়? তো দেখো এখানে কতটুকু পরিবর্তন হয়, যে ডেল্টা পি মানে হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তাহলে ডেল্টা টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় ডেল্টা পি। তাহলে 1 সেকেন্ড সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। এই যে 1 সেকেন্ড সময়ে বস্তুর যতটুকু ভরবেগ পরিবর্তন হয় সেটাকে বলা হয় নেট ফোর্স বা কার্যকরী বল, বা তোমাদের বইয়ের ভাষায় বলা হয় বল। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনকে বলা হয় বল বা কার্যকরী বল বা নেট ফোর্স। অথবা বলতে পারো 1 সেকেন্ড সময়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় যে বল বা কার্যকরী বল। আশা করি বুঝতে পেরেছো নিউটনের দ্বিতীয় সূত্র কি। তো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে 1 সেকেন্ড সময়ে বস্তুর যতটুকু ভরবেগ পরিবর্তন হয় তাই হচ্ছে কার্যকরী বল বা নেট ফোর্স। যেহেতু বল সম্পর্কে জেনেছি, ভরবেগ সম্পর্কে জেনেছি, তো এদের দিয়ে তো কিছুটা ম্যাথ করা লাগবেই না। তাহলে চলো কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি। কোয়েশ্চেন নাম্বার 1, ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে, বস্তুর আদিবেগ এইদিকে আদিবেগ মনে করো 2 মিটার পার সেকেন্ড, আর বস্তুর ভর মনে করো এখানে 5 কেজি। আর এই বস্তুর উপরে কিছু একটা বল প্রয়োগ করা হয়েছে, কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে জানি না। তো বল প্রয়োগ করার ফলে বস্তু এখানে চলে এসেছে, আর ওর শেষ বেগটা মনে করো এখানে 8 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে এখানে আসতে বস্তুটার মনে করো যে টি সমান 4 সেকেন্ড সময় লেগেছে। তো কোয়েশ্চেন হচ্ছে যে এখানে বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল আর ভরবেগের পরিবর্তন কত। তো চলো এটা আমরা সলভ করি। এটা আমরা দুইভাবে সলভ করতে পারি। তো মেথড 1টা আগে আমরা দেখি। মেথড 1 হচ্ছে যেটা তোমরা স্বাভাবিকভাবে করতা, যে একটা বস্তু দেওয়া আছে, বস্তুর আদিবেগ আমাদের কাছে জানা আছে 2 মিটার পার সেকেন্ড, বস্তুটার শেষ বেগ জানা আছে, শেষ বেগ হচ্ছে এখানে 8 মিটার পার সেকেন্ড। আবার এখান থেকে এখানে আসতে সময় লাগে টি সমান 4 সেকেন্ড। তো এখান থেকে তো আমরা ইজিলি কি বের করতে পারবো, বস্তুর ত্বরণ বের করতে পারবো। আমরা তো জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অথবা তোমরা শর্টকাটে মারতে পারো যে ভি সমান হচ্ছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা বলতে পারো যে ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি। তো ডেল্টা টি মানে প্রয়োজনীয় সময়, অথবা টি অর্থ প্রয়োজনীয় সময়, আর ডেল্টা বি মানে হচ্ছে ভি মাইনাস ইউ অর্থাৎ বেগের পরিবর্তন। তো এখান থেকে চাইলে তোমরা ইজিলি করতে পারো। তো এখান থেকে এর মান আমি এখান থেকে করছি। তো বি এর মান কত দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 2। এর মান আমাদের বের করতে হবে, আর টাইম দেওয়া আছে এখানে 4 সেকেন্ড। এখান থেকে আমাদের আসবে এটা কাটাকাটি গেলে এখানে থাকবে 6 আর এখানে থাকবে 4a। অতএব এর মান আসছে 6 ডিভাইডেড বাই 4, 2 দ্বারা উপরে নিচে ভাগ যাবে, তাহলে 3 ডিভাইডেড বাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে বস্তুর ত্বরণ চলে এসেছে, তা আমরা তো একটা সূত্র জানি যে F ইজ ইকুয়াল কত, ma। তো বস্তুর ভর দেওয়া আছে এখানে কত কেজি, বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি। তো এখানে 5 ইন্টু বস্তুর ভর 5 কেজি, ঠিক আছে, বস্তুর ভর 5 কেজি। আর এর মান হচ্ছে এখানে 3 ডিভাইডেড বাই 2। তো অ্যান্সার আসবে 50 ডিভাইডেড বাই 2 নিউটন।
তো বস্তুর ভরবেগ কত হবে? ভরবেগ না, ভরবেগের পরিবর্তন কত হবে? তো ভরবেগের পরিবর্তন তো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। ভরবেগের পরিবর্তন হচ্ছে পি ইনিশিয়াল। তো বস্তুর পি ইনিশিয়াল কত দেখো তো, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে ওর ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে ওর ফাইনাল স্টেট। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। ইনিশিয়াল অবস্থায় ওর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আর শেষ অবস্থায় ওর বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। এখানে ভর যা 5 কেজি, ফাইনাল অবস্থাতেও ভর তা 5 কেজি। তো এখান থেকে আমরা পি ইনিশিয়াল কত বলতে পারি? পি ইনিশিয়াল হচ্ছে এম ইউ। তো এখানে পি ইনিশিয়াল হচ্ছে এম এর মান দেওয়া আছে 5, আর ইউ হচ্ছে এখানে 2। তো এখান থেকে আসবে 10, আর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর এখান থেকে আমরা বলতে পারি পি ফাইনাল। পি ফাইনাল হচ্ছে এখানে এম ভি। এম এর মান হচ্ছে এখানে 5, আর বি এর মান হচ্ছে 8। 5 × 8 হচ্ছে 40, আর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। অতএব ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল হচ্ছে আমাদের দেওয়া আছে পি ফাইনাল হচ্ছে 40, আর পি ইনিশিয়াল হচ্ছে 30। এখান থেকে আসবে আমাদের কাছে সরি 10, আর এখান থেকে আসবে 30 কেজি মিটার পার সেকেন্ড। অতএব ভরবেগের পরিবর্তন হচ্ছে এতটুকু। তো এই ম্যাথটা তোমরা অন্যভাবেও করতে পারতা। অন্যভাবে কিভাবে? তো মেথড 2টা দেখো। যেহেতু আমরা ভরবেগ শিখেছি, নিউটনের দ্বিতীয় সূত্র শিখেছি, ওদের মাঝে একটা রিলেশনও আছে যে এফ ইজ ইকুয়াল ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। তো আমরা এর সাহায্যে ম্যাথটাকে সলভ করব। তো কিভাবে সলভ করি দেখো। মেথড 2, এখানে একটা বস্তু দেওয়া আছে, বস্তুটার ভর এখানে 5 কেজি, আর আদিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তারপর বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর বেগ তো পরিবর্তন হবেই। তো বস্তুর বেগ 8 মিটার পার সেকেন্ড বেগ, আর এখানেও ভর হচ্ছে বস্তুর 5 কেজি, কারণ ভর তো আর পরিবর্তন হবে না। আর এখান থেকে এখানে আসতে টাইম লাগে প্রয়োজনীয় সময় ডেল্টা টি, অথবা টি সমান হচ্ছে এখানে 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তো এখন ভরবেগের পরিবর্তন কত? তো এখান থেকে তো আমরা অনায়াসে ভরবেগের পরিবর্তন বের করতে পারবো। পি ইনিশিয়াল জানা আছে, তা আমি এখান থেকে ডিরেক্টলি করে ফেলছি। পি ইনিশিয়াল হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড। পি ফাইনাল জানা আছে, পি ফাইনাল হচ্ছে এখানে এই দুইটা গুণ করে দিলে ভরবেগ চলে আসবে। এটা হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা একটা সূত্র জানি, নিউটনের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে যে কি, যে ফোর্স হচ্ছে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। এখন এই যে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এটা হচ্ছে 40 মাইনাস 30, আর সময় আসবে কত? সময় হচ্ছে এখানে 4 সেকেন্ড। তো ডিভাইডেড বাই 4, এটা আসবে কত? 30 ডিভাইডেড বাই 4। উপর নিচে 2 দ্বারা ভাগ যাবে, আমরা লিখতে পারি 15 ডিভাইডেড বাই 2 নিউটন। দেখো এখানে যা, এখানেও তা। তো আমরা একটা ম্যাথকে অনেকভাবেই সলভ করতে পারি। যদি আমাদের বেসিকটা স্ট্রং থাকে, আমরা যেভাবে চাই সেভাবে সলভ করতে পারবো। তো চলো আরেকটা কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 2, একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর m সমান হচ্ছে 10 কেজি, আর আদিবেগ 2 মিটার পার সেকেন্ড। এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে 20 নিউটন। 4 সেকেন্ড যাবৎ বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে, আর 4 সেকেন্ডে মনে করো বস্তুটা এখান থেকে এখানে চলে এসেছে। কোয়েশ্চেন নাম্বার 2, একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর m সমান 10 কেজি, আর আদিবেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, বলের মান মনে করো 20 নিউটন। এই বলটা 4 সেকেন্ড যাবৎ কাজ করেছে। তো 4 সেকেন্ড পরে এই বলটাকে রিমুভ করা হয়েছে। তো কোয়েশ্চেন হচ্ছে বস্তুর শেষ বেগ কত, বস্তুর ফাইনাল মোমেন্টাম কত, আর বস্তুর ভরবেগের পরিবর্তন কত। তো চলো এটা আমরা সলভ করি। এটা আমরা দুইটা ভাবে সলভ করতে পারি। তো মেথড 1 আমরা দেখি। মেথড 1 ওই যে তোমরা যেভাবে সলভ করো F = ma দিয়ে, এটা আর কি। তো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর হচ্ছে এখানে m সমান 10 কেজি, আর বস্তুর আদিবেগ হচ্ছে এখানে 3 মিটার পার সেকেন্ড। বস্তুর উপরে
20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো এই বস্তুটার উপর যখন 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে 4 সেকেন্ড যাবত, তো বস্তুটা এখান থেকে এখানে চলে এসেছে তো 4 সেকেন্ড যাবত। তো এখন কি আমরা এতটুকু ডেটা থেকে কি আমরা বস্তুর ত্বরণ বের করতে পারবো? তো চল আগে আমরা ত্বরণটা বের করি। একটা বস্তু দেওয়া আছে, বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে F, বস্তুর ভর হচ্ছে এখানে 10 কেজি। তাহলে নিউটনের সূত্র থেকে আমরা কি জানি? F ইজ ইকুয়াল ma। তো এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। F এর মান হচ্ছে 20 আর m এর মান হচ্ছে 10, এর মান আমরা জানি না। তো এর মান এখান থেকে আসছে 20 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এর মান চলে এসেছে, তা আমরা কি বস্তুর এই অবস্থায় বেগটা বের করতে পারবো না? বস্তুটার আদি বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে বস্তুটা এখানে আসতে সময় নেয় 4 সেকেন্ড। তো এখানকার বেগ কি আমরা বের করতে পারবো না? তো এখানে বেগ হচ্ছে v ইকুয়াল u প্লাস a t। v আমাদের লাগবে, এর মান জানা আছে 3, u এর মান 3 আর এর মান হচ্ছে 2 আর টাইম হচ্ছে 4 সেকেন্ড। তো এখান থেকে আমরা b পাচ্ছি 4 দুগুণে 8, 8 এ 3 11 মিটার পার সেকেন্ড। তো বস্তুর ফাইনাল বেগ পেয়ে গেলাম। যেহেতু বস্তুর বেগ পেয়ে গেছি, তাহলে এই অবস্থায় আমরা বস্তুর ভরবেগ বের করতে পারবো না। বস্তুর ভর দেওয়া আছে এখানে m সমান 10 কেজি, বস্তুর বেগ দেওয়া আছে এখানে 11 মিটার পার সেকেন্ড, আর বস্তুর মোমেন্টাম বা ফাইনাল ভরবেগ হবে m ইন্টু v। m এর মান হচ্ছে এখানে 10 আর v এর মান হচ্ছে 11। তো এখান থেকে অ্যান্সার আসবে 110 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ফাইনাল ভরবেগ পেয়ে গেলাম। যেহেতু বস্তুর ফাইনাল ভরবেগ পেয়ে গেছি, তো ইনিশিয়াল ভরবেগ তো বের করা কোনো ব্যাপার না, কারণ ইনিশিয়াল ভরবেগ বের করার জন্য তো বস্তুর ভরও দেওয়া আছে, বেগও দেওয়া আছে। তাহলে বস্তুর ইনিশিয়াল বেগ হচ্ছে এখানে 3 মিটার পার সেকেন্ড আর ভর হচ্ছে 10 কেজি। অতএব ইনিশিয়াল ভরবেগ হবে m ইন্টু v। m এর মান দেওয়া আছে এখানে 10 আর v এর মান দেওয়া আছে 3, তাহলে এখান থেকে আসবে 30 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? ডেল্টা পি সমান পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল কত? পি ফাইনাল হচ্ছে 110 মাইনাস পি ইনিশিয়াল হচ্ছে 30। এখান থেকে আসবে 80 কেজি মিটার পার সেকেন্ড। এটা ছিল তোমাদের একটা মেথড। তো আরেকটা মেথড আমরা দেখে নিই, মেথড 2। মেথড 2টা হচ্ছে, আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যেটা, সেটাই হচ্ছে বল। তো এর সাহায্যে আমরা এটাকে সলভ করব। তো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর বেগ হচ্ছে আদি বেগ 3 মিটার পার সেকেন্ড, বস্তুর ভর হচ্ছে এখানে 10 কেজি, বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন। বস্তু এখান থেকে এখানে আসতে সময় নেয় 4 সেকেন্ড। তো বস্তুর ভর তো আগের মতোই 10 কেজিই থাকবে। তো ফাইনাল বেগ আমরা জানি না, তো ফাইনাল বেগ কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা আগের মতো কি কাজ করব, এখানে ওই যে ত্বরণটা বের করে নিব। তো চল আগে ত্বরণটা বের করে নিই। তো ত্বরণটা না বের করলেও কিন্তু আমরা ওখানের মধ্যে মোমেন্টাম যে ভরবেগের পরিবর্তন যেটা, সেটা বের করতে পারবো। তো চলো আমরা আগে ওইটা বের করে নিই। আমরা জানি যে F ইজ ইকুয়াল কত? ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। এখান থেকে আমরা পাবো ডেল্টা পি ইকুয়াল F ইন্টু ডেল্টা টি। তোমরা আবার ফোর্স 1 এটা বলিও না যে ফোর্স ইজ ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড বাই টি। যদি এটা বলো তাহলে পি কি মিন করে সেটা তোমরা বলতে পারবা না। এখানে পি যেটা, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই যে ডেল্টা পি লিখতে হবে, তো ডেল্টা পি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন সমান এখান থেকে আসছে যে এফ এর মান হচ্ছে কত? আমি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, 20 নিউটন কত সেকেন্ড যাবত? 4 সেকেন্ড যাবত। তো এখানে 4, তাহলে ডেল্টা পি কত আসছে? ডেল্টা পি হচ্ছে 4 দুগুণে 8, 80 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এখান থেকে ডেল্টা পি যা এসেছে, এখান থেকে ডেল্টা পি কিন্তু সেমই এসেছে। তো ডেল্টা পি তো জানলাম, এরপর বলেছে পি ফাইনাল বের করতে। তো পি ফাইনাল আমরা কিভাবে বের করব? ডেল্টা পি তো আমরা জানি, ডেল্টা পি মানে হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, আর এটা সমান হচ্ছে 80। তো এখান থেকে আমরা পি ফাইনালটা বের করতে পারবো যে পি ফাইনাল হচ্ছে 80 প্লাস পি ইনিশিয়াল। আর পি ইনিশিয়াল দেওয়া ছিল বা দেওয়া নাই, আমরা ইজিলি বের করতে পারবো। তো পি ইনিশিয়াল কত হবে? পি ইনিশিয়াল হচ্ছে m ইন্টু ইউ। m এর মান হচ্ছে এখানে 10, u এর মান হচ্ছে 3, এখান থেকে অ্যান্সার আসবে 330। তো এখান থেকে আমরা লিখতে পারি যে পি ফাইনাল হচ্ছে 80 প্লাস 30।
তো পি ফাইনাল আসবে এখানের মধ্যে 110 কেজি মিটার পার সেকেন্ড। তো এখন তো আমরা এখানে পি ফাইনাল বের করতে পেরেছি। যেহেতু পি ফাইনাল বের করতে পেরেছি, এখান থেকে আমরা ফাইনাল ভরবেগ অনায়াসে বের করতে পারবো। এটা ছিল ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। তো ফাইনাল ভরবেগ জানা আছে 110 আর বস্তুর ভর জানা আছে 10 কেজি। তো বস্তুর বেগ কি আমরা বের করতে পারবো না? আমরা তো জানি যে পি ইকুয়াল এম ইন্টু ভি। তো পি ফাইনাল হচ্ছে 110 আর এম হচ্ছে এখানে 10 আর ভি এর মান আমরা জানি না। তো ভি এর মান কত আসবে? ভি এর মান আসবে 110 ডিভাইডেড বাই 10। তো ভি সমান আসবে এখানের মধ্যে 11 মিটার পার সেকেন্ড। এই যে দেখো আগের মতোই 11 মিটার পার সেকেন্ড। তো যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তুমি যেভাবে চাও সেভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখন তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দেখলাম আর ভরবেগ দেখলাম, কিছু প্রবলেমও প্র্যাকটিস করলাম। তো এখন আমরা দেখি যে ঘাত বল কি আর বলের ঘাত কি। প্রথমে আমরা দেখি ঘাত বল। ঘাত বল কি? তো যখন একটা টপিক পড়বা তখন ওই টপিকের নামটার দিকে একটু ভালো করে ফোকাস করো, কারণ ওই টপিকের নামটা কিন্তু এমনি এমনি রাখা হয়নি, অনেক চিন্তা ভাবনা করেই টপিকের নামটা রাখা হয়েছে। ওই নামটা টপিকের সাথে রিলেটেড বিদায় ওই নামটা রাখা হয়েছে। তো যদি তুমি কোনো টপিকের নামটা বুঝতে পারো তার মানে তোমার ওই টপিকটা বোঝার প্রথম স্টেপ কমপ্লিট। তো যদি ওই নামটার দিকে ফোকাস করো যে ঘাত বল, এটা তো এক প্রকার বল না? ঘাত বল এক প্রকার বল, যেমন তড়িৎচুম্বক বল, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয়ার বল, ওগুলো যেরকম এক প্রকার বল, এটাও এক প্রকার বল। এখন এই বলটা কি? বাট এতটুকু তো বুঝতে পেরেছি, হ্যাঁ এটা যাই হোক এক প্রকার বলই হবে, বাট কোন টাইপের বল? যেমন তড়িৎচুম্বক বল হচ্ছে দুটা চার্জিত বস্তুর মাঝে বল, আর মহাকর্ষীয় বল হচ্ছে দুটি ভরযুক্ত বস্তুর মাঝে আকর্ষণ বল। তো এই বলটা কি? ধরো তোমার কাছে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে তুমি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, আর বল প্রয়োগ করার সময়কাল মনে করো তোমার কাছে 0.1 সেকেন্ড, অর্থাৎ এই বস্তুর উপরে তুমি 0.1 সেকেন্ড যাবত ফোর্স অ্যাপ্লাই করেছো। কত নিউটন? 100 নিউটন। দেখো খুব অল্প সময়ের মধ্যে তুমি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করেছো না? এই যে খুব অল্প সময়ের মধ্যে যে বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয় সেই বলটাকে বলা হয় ঘাত বল। ঘাত বল, বা এটাকে বলতে পারো তোমরা ঘায়েল করার বল। ঘায়েল করার বল মানে কি? যখন তুমি কাউকে ঘায়েল করো, মনে করো কি যে একজন মানুষকে তুমি ঘুষি মারবা, তো যখন তুমি মানুষটাকে ঘুষি মারবা তুমি কি মানুষটাকে এভাবে ঘুষি মারো? ওই যে বাংলার পুরাতন মুভিগুলো আছে না, যে ঘুষি মারো যে ও তুবদুব তুবদুব তুবদুব, তুমি কি এভাবে ঘুষি মারো? আবার মনে করো যে কি ওই তামিল মুভিতে ঘুষি মারা, যে তুমি কি এভাবে ঘুষি মারবা? তুমি অনেক জোরে ঘুষি মারবা না, আর খুব অল্প সময়ের মধ্যে তুমি ঘুষিটা মারবা। এই যে খুব অল্প সময়ের মধ্যে তুমি যে বলটা প্রয়োগ করো সেটাকে বলা হয় ঘাত বল। আবার মনে করো তুমি যখন ব্যাডমিন্টন খেলো বা ক্রিকেট খেলা খেলো, তখন দেখবা যে ব্যাডমিন্টন খেলার সময় যখন কককে আঘাত করা হয়, তো ধরো তোমার এটা হচ্ছে কক আর এটা হচ্ছে ব্যাট, যখন কক তোমার সামনে আসে তুমি খুব অল্প সময়ের মধ্যে অনেক জোরে এটাকে আঘাত করো। তো এই যে অল্প সময়ের মধ্যে তুমি যে বেশি বলটা দাও সেটাকে বলা হয় ঘাত বল। নাকি তুমি যখন কক আসে তুমি এভাবে আঘাত করো, এভাবে স্লো মোশনে তুমি আঘাত করো? তুমি তো এভাবে স্লো মোশনে আঘাত করো না। আবার যখন চাপ মারার প্রয়োজন হয় তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক জোরে তুমি চাপ মেরে দাও, নাকি তুমি এভাবে চাপ মারো? তুমি এভাবে চাপ মারো? তুমি তো এভাবে চাপ মারো না, তুমি অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করো। এই যে অল্প সময়ের মধ্যে তুমি যে বেশি পরিমাণ বল প্রয়োগ করো ককটাকে ঘায়েল করার জন্য, সেই বলটাকে বলা হয় ঘাত বল। আবার যখন ক্রিকেট খেলা খেলো তখন যখন একটা বল আসে তখন তুমি কিভাবে এটাকে হিট করো? তুমি এটাকে অনেক দ্রুত হিট করে দাও না, নাকি তুমি এভাবে হিট করো এই স্লো মোশনের মতো? যখন রিভিউ দেখানো হয় তো তুমি তো আর বলটাকে এভাবে হিট করো না স্লো মোশনের মতো, তুমি কিভাবে হিট করো? তুমি এভাবে হিট করে দাও। আর যখন 4 বা 6 মারার টেন্ডেন্সি থাকে তখন তো আরো জোরে তুমি আঘাত করো, রাইট? তো অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু বলটার মধ্যে অনেক বেশি বল প্রয়োগ করো। এই যে অল্প সময়ের মধ্যে তুমি যে বেশি বল প্রয়োগ করো সেটাকে বলা হয় ঘাত বল। অর্থাৎ কোনো কিছুকে ঘায়েল করার জন্য, এই যে বলটাকে ঘায়েল করার জন্য তুমি যে বলটা প্রয়োগ করো সেটাকে বলা হয় ঘাত বল। তো ঘাত বল হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যে বলটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় ঘাত বল। তো ঘাত বল তো বুঝলাম, তো বলের ঘাত কি? বলের ঘাত, যদি নামটার দিকে ফোকাস করো, বলের ঘাত আর যাই হোক অন্তত বল হবে না। তোমরা অনেকেই বলের ঘাত আর ঘাত বল দুটো কনসেপ্টকে মিক্স করে ফেলো। তো বলের ঘাত যাই হোক কি হবে না, এক প্রকার বল তো হবেই না। যেমন মনে করো
সে ফাহাদের কিছু একটা তো হবে। আর যাই হোক সে ফাহাদ হবে না, সে ফাহাদের বাইক হতে পারে, সে ফাহাদের ফ্রেন্ড হতে পারে, যাই হোক সে অন্তত ফাহাদ হবে না। তো সিমিলারলি বলের ঘাত, আর যাই হোক অন্তত কি হবে না, বল হবে না। তো চলো দেখি যে বলের ঘাত কি। ধরো তোমার কাছে এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে তুমি F সমান 100 নিউটন বল প্রয়োগ করেছো, আর টাইম হচ্ছে তোমার কাছে 0.1 সেকেন্ড। তো তুমি 0.1 সেকেন্ড যাবত কতটুকু বল প্রয়োগ করেছো, 100 নিউটন। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি বলতে পারি যে F নেট ইজ ইকুয়াল কত, চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। এখান থেকে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল F নেট ইন্টু টি। তো এখানে আমরা F নেট জানি, F নেট হচ্ছে যেই মোট বল প্রয়োগ করা হয়েছে সেটা, আর এখানে F নেট হচ্ছে, সরি এটা হচ্ছে ডেল্টা পি, F নেট হচ্ছে এখানে 100 আর টাইম হচ্ছে এখানে 0.1, আর ভরবেগের পরিবর্তন আসবে 10 কেজি মিটার পার সেকেন্ড। এই যে দেখো তো খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, আর এই বল প্রয়োগ করার ফলে যেই ভরবেগের পরিবর্তনটা এসেছে সেটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত কি, খুব অল্প সময়ের জন্য ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ঘাত বলের কারণে যে ভরবেগের পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, আর জে সমান কি হবে, ডেল্টা পি হবে। ডেল্টা পি ইজ ইকুয়াল কত, এখানে F ইন্টু টি। তো এই যে ঘাত বল হচ্ছে খুব অল্প সময়ের জন্য বল, আর বলের ঘাত হচ্ছে ঘাত বলের কারণে যে ভরবেগের পরিবর্তন হয় সেটা। তাহলে ঘাত বল আর বলের ঘাত ভিন্ন জিনিস। এটা হচ্ছে ঘাত বল, খুব অল্প সময়ের জন্য প্রয়োগকৃত বল, আর এটা হচ্ছে মনে করো বলের ঘাত। তো বলের ঘাত কি, ওই ঘাত বলের কারণে যে ভরবেগের পরিবর্তনটা হবে সেটা। তো ঘাত বল ভিন্ন জিনিস আর বলের ঘাত ভিন্ন জিনিস, দুটো একই জিনিস না। বলের ঘাত হচ্ছে খুব অল্প সময়ের জন্য যে ভরবেগের পরিবর্তনটা হয় ঘাত বলের কারণে, আর ঘাত বল হচ্ছে এক প্রকার বল যা খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়। আশা করি বুঝতে পেরেছো ঘাত বল কি আর বলের ঘাত কি। তাহলে চলো দুই একটা ম্যাথ প্র্যাকটিস করি। কোয়েশ্চেন নাম্বার 1, ধরো এটা হচ্ছে একটা ওয়াল আর এটা হচ্ছে একটা টেনিস বল, আর এই বলটা এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আর দেওয়ালের সাথে হিট করার পর বলটা পুনরায় 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে যাচ্ছে। তো কোয়েশ্চেন হচ্ছে যে ঘাত বল কত, ঘাত বল কত, বলের ঘাত কত, আর ভরবেগের পরিবর্তন কত, ভর বেগের পরিবর্তন কত। এটা মনে করো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি কোয়েশ্চেন। আর এখানের মধ্যে এই যে সংঘর্ষ কাল যেটা সেটা মনে করো 0.01 সেকেন্ড, অর্থাৎ 0.01 সেকেন্ড যাবত দেওয়াল আর বলের মধ্যে সংঘর্ষ হয়েছে, বা বলতে পারো দেওয়ালটা 0.01 সেকেন্ড যাবত বলটার মধ্যে বল প্রয়োগ করেছে, ওই টেনিস বলের মধ্যে বল প্রয়োগ করেছে। তো চলো আমরা এটাকে সলভ করি। এক নম্বরটা হচ্ছে যে ঘাত বল কত সেটা বের করতে হবে। তো তার আগে আমরা দেখি যে ভরবেগের পরিবর্তনটা কত। তার মানে আমি সি নম্বরটাকে সলভ করে নিই। ভর বেগের পরিবর্তন, তো এখানে একটা দেওয়াল দেওয়া ছিল আর একটা বল দেওয়া ছিল। তো বলের ভর, এই বলটার ভর মনে করো 5 কেজি, তাহলে ভর সমান হচ্ছে এখানে 5 কেজি, এখানে এম সমান হচ্ছে 5 কেজি, আর বস্তুটার 10 ms বেগে এইদিকে আসছে। তো বস্তুর ভরবেগ কত হবে, তো ইনিশিয়াল ভরবেগ যেহেতু এখনো সংঘর্ষ হয় নাই, সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ। ধরো এটা হচ্ছে ইউ বা আদিবেগ, তাহলে এম এর মান হচ্ছে এখানে 5 আর ভি এর মান হচ্ছে ইউ এর মান হচ্ছে এখানে 10, তাহলে পি ইনিশিয়াল আসবে এখানে 50 কেজি মিটার পার সেকেন্ড। তারপর যখন আঘাত খাবে, যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর বলটা ফিরে যাবে, কত বেগে ফিরে যাবে, 10 ms বেগে ফিরে যাবে। আর বস্তুর ভর এখানে কত, বস্তুর ভর তো এখানে 5 কেজি, তাহলে পি ফাইনাল হবে
এম ইন্টু ভি, ধরো এটা হচ্ছে ভি বা ফাইনাল বেগ, তাহলে বলতে পারি পি ফাইনাল হচ্ছে এখানে 5 ইন্টু 10, আর অ্যান্সার আসবে এখানের মধ্যে 50 কেজি মিটার পার সেকেন্ড। তো ভরবেগের পরিবর্তন কত? আমরা তো জানি ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা পি, আর এটা হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। আর পি ফাইনাল কত? 50, পি ইনিশিয়াল কত? 50, অ্যান্সার আসছে কত? 0। যেহেতু ভরবেগের পরিবর্তন 0, তার মানে কোনো বল প্রয়োগ করা হয়নি, কারণ যদি বল প্রয়োগ করা হতো তাহলে ভরবেগের পরিবর্তন হতো। অতএব এখানে আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ডেল্টা পি ইজ ডিভাইডেড বাই টি, আর ডেল্টা পি হচ্ছে এখানে 0, আর টি এর মান হচ্ছে 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। অ্যান্সার আসছে এখানে 0 নিউটন। আমার কথা হচ্ছে যদি এখানে 0 নিউটন বল প্রয়োগ হতো তাহলে বলটা কিভাবে রিটার্ন গেছে? এখানে দেওয়াল কি বলের উপর কোনো বল প্রয়োগ করে নাই? যদি বল প্রয়োগ না করতো তাহলে এর ডিরেকশন কিভাবে চেঞ্জ করতে পেরেছে? একটা বস্তু মনে করো তোমার সামনের দিকে আসছে, তুমি বল প্রয়োগ করা ছাড়া ওর ডিরেকশন চেঞ্জ করতে পারবা? এর ডিরেকশন চেঞ্জ করতে হলে তোমাকে কি করতে হবে? অবশ্যই বল দিতে হবে। এখন তুমি তো ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইছো যে এখানের মধ্যে বলের মান আসছে 0, তো যদি বলের মান 0 হয় তাহলে দেওয়ালটা বলটার উপর কিভাবে বল প্রয়োগ করবে? তো কিছু তো মিস্টেক করেছো না? তাহলে চলো কিছু কি মিস্টেক করেছো সেটা দেখে নিই। তো তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যার একটা দিক যদি পজিটিভ হয় তার বিপরীত দিকটা হবে নেগেটিভ। তো এখানে ভেক্টর দেখো তো, এই যে বি যেটা, এটা প্রথমে ছিল এই দিকে, তারপর কোন দিকে? এই দিকে। তো কোনো একটা দিক যদি আমরা পজিটিভ ধরি তার বিপরীত দিকটা অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তুমি কি এই কাজটা করেছো? তুমি এখানেও পজিটিভ রিপ্লেস করেছো, এখানেও তুমি পজিটিভ ধরেছো, এটা কি রাইট? তো এটা তো সম্পূর্ণরূপে রং না। তাহলে চলো আমরা একটু রাইট ওয়েতে করা ট্রাই করি। রাইট ওয়ে। তো এখানের মধ্যে বস্তুটা এদিকে ছিল, আর এখানে বস্তু কোন দিকে? বস্তু এদিকে। তো ধরে নাও যে এই দিকটা হচ্ছে পজিটিভ, বা এই দিকটা তুমি নেগেটিভ ধরে নাও, কারণ আমরা বলেছি যে আমরা এই দিকটা নেগেটিভ ধরবো ওই যে স্থানাঙ্ক জ্যামিতির সাথে মিল রেখে, আর এই দিকটা তুমি পজিটিভ ধরো। তাহলে এই হিসেবে দিকটা কি আসবে? নেগেটিভ আসবে না। তাহলে পি ইনিশিয়াল কত আসবে? এম ইন্টু ইউ, আর এম হচ্ছে এখানের মধ্যে এম এর মান 5, আর ইউ যেহেতু বেগ, ইউ বেগ এখানে কত? মাইনাস হবে 10, তাহলে এখান থেকে আসবে -50 কেজি মিটার পার সেকেন্ড। আর এখান থেকে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে পি ফাইনাল, এটা এম ইন্টু ভি, আর বি যেহেতু এইদিকে অতএব এটা পজিটিভ হবে। এম এর মান হচ্ছে এখানে 5 আর বি এর মান হচ্ছে 10, তাহলে এখান থেকে লিখতে পারি 50 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? তো ভরবেগের পরিবর্তন হবে ডেল্টা পি ইজ ইকুয়াল, আমাদের কাছে আসছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল হচ্ছে 50 আর পি ইনিশিয়াল হচ্ছে -50, তো ব্রেকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অ্যান্সার আসবে 50 + 50 ইজ ইকুয়াল 100 কেজি মিটার পার সেকেন্ড। এখন যেহেতু ভরবেগের পরিবর্তন চলে এসেছে, তাহলে আমরা অবশ্যই কি বের করতে পারবো? ঘাতবল বের করতে পারবো। আর এটাকে ঘাতবল কেন বলবো? কারণ খুব অল্প সময়ের জন্য বলটা প্রয়োগ করা হয়েছে। তাহলে চলো আমরা এখন ঘাতবলটা বের করে নিই। এ ঘাতবল, ঘাতবল। তো ভরবেগের পরিবর্তন আমরা জানি, ভরবেগের পরিবর্তন হচ্ছে এখানে ডেল্টা পি সমান 100 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ডেল্টা পি ডিভাইডেড বাই টি। এইখানে আমরা এফ সমান কত পাবো? এফ সমান পাবো ডেল্টা পি হচ্ছে এখানে 100 আর টাইম হচ্ছে 0.01। এখান থেকে আমরা লিখতে পারি যে 10, আর এটাকে লিখতে পারি tan ইনভার্স 2 লিখতে পারি। এখান থেকে আমাদের কাছে আসবে 10⁴ নিউটন বা 10,000 নিউটন। আর এই যে বল যেটা এসেছে সেটা অনেক বেশি পরিমাণের বল আর খুব অল্প সময়ের জন্য বল, তো এটাই হচ্ছে আমাদের কাছে ঘাতবল। ঘাতবল, যেহেতু ঘাতবল পেয়ে গেছি তাহলে অবশ্যই আমরা কি বের করতে পারবো? বলের ঘাত বের করতে পারবো। তো বলের ঘাত তো আমরা বের করেছি, তো বলের ঘাত কি? বলের ঘাত যাকে প্রকাশ করা হয় যে দ্বারা, আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন ওই যে ঘাত বলের কারণে। আর ঘাত বলের কারণে কতটুকু পরিবর্তন হয়েছে এখানে তুমি চাইলে আবার করতেও পারো যে এফ ইন্টু ডেল্টা টি। এফ এর মান হচ্ছে এখানে কত? 10,000
আর টি এর মান হচ্ছে 0.01। তো এখান থেকে আসবে 100 কেজি মিটার পার সেকেন্ড। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো বলের ঘাত কি আর ঘাত বল কি। তাহলে চলো আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি। কোয়েশ্চেন নম্বর 2, ধরো একজন ব্যাটসম্যান 20 নিউটন বল প্রয়োগ করেছে একটা বলের উপরে। কত সেকেন্ড যাবত? মনে করো 0.01 সেকেন্ড যাবত এত নিউটন বল প্রয়োগ করেছে। তাহলে বলের ঘাত কত হবে? তো এখানে আমাদের কাছে অল্প সময়ের জন্য বল দেওয়া আছে। তো আমাদের কাছে এখানে F সমান কত দেওয়া আছে? 20 নিউটন, আর টাইম সমান দেওয়া আছে 0.01 সেকেন্ড। তাহলে বলের ঘাত হবে, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর যাকে প্রকাশ করা হয়, স্পেশালি বলের ঘাতকে প্রকাশ করা হয় যে দ্বারা। আর ভরবেগের পরিবর্তন তো আমরা জানি, ভরবেগের পরিবর্তন হচ্ছে ফোর্স ইনটু টাইম। তাহলে ফোর্স দেওয়া আছে এখানে 20 নিউটন আর টাইম দেওয়া আছে 0.01। এখান থেকে আসবে 0.2 কেজি মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন থাকবে, যে একজন বলার বল করেছে, তো বল করার পর একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে বলটাকে আঘাত করার জন্য। তো মনে করো এই বলটা ব্যাটসম্যানের দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আর ব্যাটসম্যান মনে করো এই বলটার উপরে 0.1 সেকেন্ড যাবত বল প্রয়োগ করেছে, অর্থাৎ এটাকে হিট করতে 0.1 সেকেন্ড প্রয়োজন হয়েছে। আর বলটার বর হচ্ছে মনে করো m সমান 10 কেজি। তো 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে বলের ঘাত কত? বলের ঘাত কত? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ঘাত বল কত? 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত? তো এটা তোমরা সমাধান করে কমেন্ট সেকশনে এই অ্যান্সার বলে দিবে। আজ এতটুকু, আল্লাহ হাফেজ।